রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রোহ আর কত করবে? সেদিন একটি আছাড় মেরেছিলাম, তাতেও শিক্ষা হয়নি দেখছে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ সময় দিচ্ছে। যদি এ খেলাও বন্ধ না করে তাহলে সত্যি সত্যি ইহলোকের মায়া ছাড়তে হবে তোমার বন্ধুকে। কথাটা মগজে ঢুকিয়ে নাও। ইতি তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। নমস্কার, কথা ও কাহিনী এন্টারটেনমেন্টে শুনছেন অশরীরী। রচনা সুমথনাথ ঘোষ। আজকে রয়েছে এই গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছেন যে গল্পের লেখকের সঙ্গে বোম্বেগামী একটি ট্রেনে একজন বৃদ্ধ ভদ্রলোকের আলাপ হয়। সেই ভদ্রলোক লেখককে তার যুবক বয়সের একটি বিচিত্র ঘটনা বলেছিলেন। সেটি নাকি একটি অলৌকিক ঘটনা। যুবক বয়সে তার এক বাল্য বন্ধু ছিল, তার নাম নরপতি। তিনি একজন ম্যাজিশিয়ান ছিলেন। বলাই বাহুল্য, দেশ বিদেশে তার যথেষ্ট খ্যাতি ছড়িয়ে পড়েছিল কিছুদিনের মধ্যে। কিন্তু শেষ দিকে নরপতি ব্ল্যাক ম্যাজিকের খেলায় সিদ্ধহস্ত হয়েছিলেন এবং এরপরেই তার সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন রোজকারের মতন সেই ভদ্রলোক তার অফিসে বসে কাজ করছেন। এমন সময় তার টেলিফোনটি বেজে ওঠে। ট্রাঙ্ক কল ফ্রম বোম্বে। তারপর হ্যালো হ্যালো জগদীশ, তুই? আমি জাদুকর নরপতি বলছি। আরে হ্যাঁ, কি খবর? হঠাৎ ট্রাঙ্ক কল যে? হ্যাঁ ভাই, খবর সব ভালো। আর একটু পরেই আমার জাহাজ ছাড়বে বোম্বে থেকে। এবারে খেলা দেখাতে যাচ্ছি জাভাতে। তাই বিজয়ার প্রীতি ভালোবাসা আর আলিঙ্গন জানাচ্ছি। হ্যাঁ, তবে বোধ হয় এই শেষ বিজয় আমার জীবনে। তাই চিঠিতে না জানিয়ে নিজে মুখে জানিয়ে যাচ্ছি। কি যা তা অমঙ্গলের কথা বলছিস বলতো বিদেশ যাত্রার আগে? যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষই বাড়ছে, তাই না? না রে, সত্যি বলছি রে। এবারে মনে কেমন যেন ভয় হচ্ছে। হয়তো আর ফিরবো না। জানিস, তারা আমাকে মেরে ফেলবে বলে শাসিয়েছে। কারা কারা তোকে মেরে ফেলবে? কি আবল তাবল বলছিস তুই? যেসব অশরীরী আত্মাদের নিয়ে খেলা দেখাই তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস আমি ঠাট্টা করছি। স্টেজের উপরে কৃত্রিম শিয়াস বসিয়ে কল্পিত ভূত প্রেত আমদানি করে লোক ঠকিয়ে যে এতদিন খাচ্ছে, হ্যাঁ, আজ তার মুখে কি কথা। কিন্তু না রে, আজ এই কথাটাই আমি তোকে বলে যেতে চাই, যা আর দ্বিতীয় কেউ জানে না, হয়তো জানবেও না। জানিস, ইদানিং ভূতের খেলা দেখাতে দেখাতে মনে হয় যেন সত্যিকারের কতগুলো বিকট ছায়ামূর্তি আমার আশেপাশে ঘুরছে। প্রথমে গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের উপর থেকে দেখি এক বিকট আকৃতির ছায়ামূর্তি উইংসের পাশে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠলাম। দর্শকরা কিন্তু তা শুনে
সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমার সংবর্ধনা জানালো। সবাই ধন্যি ধন্যি করতে লাগলো সেদিনের খেলা দেখে, কিন্তু আমি একেবারে চুপ। ভেতরে ঠক ঠক করে কাঁপছি, কাউকে কিচ্ছু বলিনি। সেদিন রাত্রে স্বপ্ন দেখলাম, কে যেন আমায় বলছে, সাবধান, হ্যাঁ, ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছ তাচ্ছিল্য করার মজা একদিন টের পাইয়ে দেব। হ্যাঁ, এখনো যদি ভালো চাও তো ওই আত্মঘাতী খেলা বন্ধ করো, বন্ধ করো, নইলে নইলে তোমার জীবনে অশনি সংকেত ঘনিয়ে আসবে। হ্যাঁ, বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। স্টেজের উপরে ভুয়ো মিডিয়াম নিয়ে কৃত্রিম শিয়াস যেমন প্রতিদিন বসাই, সেদিনও ঠিক তেমনই বসিয়েছি। এমন সময় দেখি আমার সেই মিডিয়াম ছোকরাটি সত্যি সত্যি অচৈতন্য হয়ে পড়েছে, অথচ তার হাত কন্টিনিউয়াসলি লিখে চলেছে টেবিলের উপরে সাদা কাগজে পেন্সিল দিয়ে। কিছুক্ষণ এরকম চলার পর হঠাৎ তার হাতটা থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইল। আমি তাকে চুপে চুপে জিজ্ঞেস করলাম, কে, ব্যাপার কি? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে এমন ভাবে আমার দিকে তাকিয়ে বললে, কই পিছনে তো। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে রাখলাম। পরে নিজের ঘরে এসে দেখি তাতে লেখা, সাবধান, আবারও বলছি, এখনো সাবধান, বন্ধ করে দে খেলা। এতে তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। সবেই কথাটা উচ্চারণ করেছে নরপতি, অমনি যেন কে জোর করে টেলিফোনটা কেটে দিলে। হ্যালো হ্যালো বলে অনেক ডাকাডাকি করেও আর কোনো সাড়া পেলুম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন এক রহস্যভরা দৃষ্টিতে আমার মুখের ওপর তাকিয়ে রইল। আমি বললুম, তারানাথ তান্ত্রিক? ও লোকটা একেবারে বাজে, ভোগাস ছিল। পিশাচ্ছিদ্য না হাতি। যখন জীবিত ছিল একবার আমি বিভূতি বারুজ্যের সঙ্গে গিয়েছিলাম তাকে দেখতে। ওহ, সে কি এখানে? হাওড়া জেলার কোনো এক অজ পল্লী গ্রামে মার্টিন কোম্পানি রেল থেকে নেমে ডাহা 2.5 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হয়। বললে বিশ্বাস করবেন না, এত কষ্ট সব চলে গেল। ওখানকার লোকেরা দেখলুম ভয় করে। পিশাচ্ছিদ্য তান্ত্রিকের নাম উল্লেখ করতে গেলেই আগে 2 হাত জড়ো করে কপালে ঠেকায়। আমাদের কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে, ভোগাস। ভোগাস কথাটা বলা শেষ হয়নি তখনও অমনি দপ করে গাড়ি আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল, এ কি, আলো নেভালো কে? কে আবার নেভাবে? ফিউজ হয়ে গেল।
আরে বাবা, পরের স্টেশনে গাড়ি দাঁড়ালে গাট কেটে ঠিক করিয়ে নেব। যাকে আপনি ওসব বাদ দিন। তারপর কি হল বলুন তো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখি স্টেটসম্যান পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে। জাভার বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে জাদুকর নরপতি অকস্মাৎ স্টেজের ওপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। সংবাদপত্রে প্রতিনিধিদের সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা দেখাবার সময় সত্যিকারের প্রেতাত্মা তাকে এইভাবে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। এই সংবাদ কাগজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং একাধিক ক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চে হাউসফুল চলে। আরে দূর মশাই, ওকে বলে বিজনেস স্ট্যান্ড, ব্যবসা জমাবার ফন্দি। দেখেছেন কি চমৎকার ব্যবসায়িক বুদ্ধি জাদুকরের। ভদ্রলোক ভয়ানক চটে গিয়ে বললেন, চুপ করুন মশাই, আগে সব শুনুন, তারপর লাফাবেন। পরদিন তাকে একটা টেলিগ্রাম পাঠালাম। ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবন তিনি রক্ষা করেছেন। এর ঠিক 15 দিন পরে নরপতির এক চিঠি পেলুম। জগদীশ, সেদিন আমার কথা শুনে ঠাট্টা মনে করেছিলি, কিন্তু খুব জোর বেঁচে গেছি রে ভাই। তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ আমার সঙ্গে সাংঘাতিক শত্রুতা শুরু করেছে। জানি না এরপরে কপালে কি আছে। হয়তো এই শেষ চিঠি আমার তোকে। এর মধ্যে ভদ্রলোকের চুরুটটা নিভে গিয়েছিল। ভদ্রলোক আবার চুরুটটা জেনে নিলেন। তারপর বার কত কান দিয়ে বললেন, এর কিছুদিন পরে, বেশ মনে আছে, সেই দিনটা ছিল কিসের ছুটি। আপিস আদালত সব বন্ধ। আমি একাই আপিস ঘরে বসে কাজ করছি, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ দাখিল করতে হবে। হঠাৎ দারোয়ান এসে খবর দিলে, एक छोकरी आपसे भेंट करने मांगता, तो क्या मैं अंदर उसे भेज दूं? মুখটা কাগজ থেকে না তুলেই জবাব দিলুম, आज नहीं होगा, কাল আনে বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট্ট কাগজের স্লিপ দিলে। তাতে লেখা শ্রী লীনা চ্যাটার্জি ফ্রম তারানাথ তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। চমকে উঠলাম, আরে তারানাথ তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে কবে, তার কাছ থেকে আসছে, ব্যাপার কি? কৌতূহল হলো। দারোয়ানকে বললুম তাকে পাঠিয়ে দিতে। একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। ধবধবে রং, কিন্তু ফর্সা বলা চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 40ও অসম্ভব নয়। খয়া, খসা, অপুষ্ট চেহারা, মুখ, চোখ, নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিক মতো নয়। মাথার চুলগুলি কাটা, অস্বাভাবিক রকমের লালচে। কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করে বসলো আমার সামনে, মুখোমুখি টেবিলের ওপরে। মেয়েটি ছোট্ট একটা খামমোড়া চিঠি আমার হাতে দিয়ে বললে, তারানাথ তান্ত্রিক চিঠিটা আপনার জন্য পাঠিয়েছেন। ইনি তো মারা গেছেন অনেকদিন হলো শুনেছি। তাহলে এই চিঠি আপনার কাছে কি করে এলো? আমি তার মিডিয়াম। তার আত্মা আমার দেহটা অধিকার করে নিয়ে আমার হাত দিয়ে তার যা বক্তব্য লেখায়। যন্ত্রস্বরূপ আমার হাত শুধু তিনি ব্যবহার করেন মাত্র। কি লিখি, কেন লিখি, কিছুই আমি জানি না। স্বপ্নাবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়।
কিন্তু আমার নাম ঠিকানা এইসব তিনি পেলেন কোথায়? তিনি তো পিশাচ সিদ্ধ, আপনি বুঝছেন না কেন সেটা? পৃথিবীর যেখানে যে মানুষ থাকুক তার নাম ঠিকানা জানতে তার কয়েক সেকেন্ড সময় লাগে। আচ্ছা চলি, নমস্কার। সে চলে যেতে আমি খামটা ছিঁড়ে চিঠিটার ওপর চোখ বুলিয়ে চমকে উঠল। ছোট্ট চিঠি, মাত্র 3টি লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রোহ আর কত করবে? সেদিন একটি আছাড় মেরেছিলাম, তাতেও সে কাহিনী দেখছে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ সময় দিচ্ছে। যদি এ খেলাও বন্ধ না করে তাহলে সত্যি সত্যি ইহলোকের মায়া ছাড়তে হবে তোমার বন্ধুকে। কথাটা মগজে ঢুকিয়ে নাও। ইতি তারানাথ তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হু হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরেটা যেমন ভয়ঙ্কর, গাড়ির ভিতরটাও তার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না। বললুম, আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, কোন দেশে কোথায় নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠি ও একটা তার দিলুম ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছেছিল কিনা, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুকর নরপতির মৃত্যু সংবাদ দেখে একেবারে আঁতকে উঠেছিল। সংবাদ বেরিয়েছে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে অকস্মাৎ হার্ট ফেল করায় জাদুকরের মৃত্যু হয় স্টেজের উপর। বলেন কি? এর পরেও আপনি বিশ্বাস করতে বলেন অশরীরী আত্মা বলে কিছু নেই, ভূত প্রেত সব মিথ্যা। ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিলাম কি না জোর করে বলতে পারি না, তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়েই খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে যে তাকিয়েছিল তা বেশ মনে আছে আমার। এরপরে আর কোনোদিন এরম কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি আর পুরোপুরি বলতে পারি না যে কোনো শক্তি যেটা নেতিবাচক সেটাকে আমি পুরোপুরি মানি না। শুনলেন অশরীরী দ্বিতীয় এবং অন্তিম পর্ব। রচনা সুমথনাথ ঘোষ। আজকের গল্প পাঠ এবং লেখকের ভূমিকায় অরিত্র রায়। বৃদ্ধ ভদ্রলোক অর্থাৎ জগদীশের চরিত্রে সুজয় সেনগুপ্ত, যুবক জগদীশ সুমন, জাদুকর নরপতি এবং গল্পের সূত্রধার আমি সুপর্ণ, মিডিয়ামের চরিত্রে প্রীতম, দারোয়ান সিদ্ধার্থ, মিস লীনা চ্যাটার্জির চরিত্রে মৌমিতা, পিশাচ সিদ্ধ তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শ্রীযুক্ত রাজ চট্টোপাধ্যায়, আবহ সঙ্গীত এবং সমগ্র পরিচালনায় সুপর্ণ, পোস্টার ডিজাইন প্রত্যুষ। শেষ হলো আমাদের আজকের গল্প অশরীরী।
দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।